হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের দিন আমরা কত পর্যন্ত, যে 41 পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছিলাম। তারপর আজকে আমরা শুরু করছি 43 থেকে। হ্যাঁ, 43 থেকে অঙ্ক কী বলছে, 5 জন সৈনিক 6 ঘন্টা করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে। তারপর কত দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 12 জন শ্রমিক 16টি খেলনা তৈরি করবে। 43। হ্যাঁ, 5 জন লোক 6 ঘন্টা করে 6 দিনে 10টি খেলনা তৈরি করছে, তাহলে 8 ঘন্টা করে কাজ করবে, তাই তো? কতজন আছে? জন, ঘন্টা, দিন, খেলনা। তাহলে 5 জন লোক 6 ঘন্টা করে 6 দিন কাজ করলে 10টা খেলনা তৈরি করছে। তাহলে আমাদের চেয়েছে কি, কত দিনে 16টা খেলনা তৈরি হবে, কত ঘন্টা করে? 8 ঘন্টা করে কাজ করে 12 জন। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে যেতে পারি যে 5 × 6 × 6 × 16টা আমাদের ওপরে যাবে, আর নিচে চলে আসবে 12, 8 আর এদিকে 10। তাহলে আমাদের কত আসছে? 6 2 12, 5 2 10, 2 3 6, 8 2 16, 2 2 কেটে গেল। তাহলে কত আসছে? 3, তাই তো? তাহলে আমাদের সময় লাগবে 3 দিন। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 3 দিন অ্যান্সার। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট অঙ্ক বলছি 14 দাগে। 14 দাগের অঙ্কটাতে একটু মিস্টেক আছে, 9/12 জায়গায় 9/16 হবে। যেটা বলেছে সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/12 অংশ, সেখানে 9/16 হবে। সুদের হার এবং বছরের সংখ্যামান সমান হয়, তবে তার সুদের হার কত? কি বলেছে? সুদের হার এবং বছরের সময়, মানে বছর বা সময় যেটা বলেছে সেটার সংখ্যামান সমান হবে। তাহলে এটা মিটিয়ে দিই। আসল যদি পি হয় তাহলে সুদ কত? PTR/100। আমাদের দিয়েছে কি T = R, মানে সময় আর সুদের হারের সংখ্যামান সমান হবে। তাহলে T = R। তাহলে আমরা লিখতে পারি কি যে P × R²/100 সুদ সমান, ঠিক কিনা? আর সুদটা কি বলেছে? 9/16। তাহলে এখানে 9/16 করে দিলাম। 9/12 দিয়েছে যদিও, কিন্তু 12 দিলে আমাদের অ্যান্সারটা আসবে না, ওই জন্য আমরা 9/16 নিলাম। সেই ক্ষেত্রে আমাদের কী আসবে? PR²/100। আসছে কি অঙ্কটা? তাহলে আসলের এটা 9/16 অংশ। তাহলে এখানে পি গুণ করে দিলাম, পি যেহেতু আমাদের আসল বা মূলধন, তাহলে আমাদের পি এই সাইডে চলে যাবে। তাহলে আমাদের থাকবে কত? 9/16 = R²/100। তাহলে 9 কত 3-এর বর্গমূল, আর 16 হচ্ছে 4-এর বর্গমূল। তাহলে 3/4 R² সমান R/10 R²। তাহলে আমরা কি করতে পারি যে 3/4 = R/100। তাহলে 2 2 4, 5 2 10, 5 3
আর ইকুয়াল টু 5 3 15/2 সমান 7.5%। তাহলে আমাদের সুদের হার কত চলে আসবে? 7.5%। যেটা অপশন হচ্ছে আমাদের কি? অপশন ডি, 7.5% হয়ে যাবে আমাদের সুদ বা সুদের হার। যাই হোক, অঙ্কটা আই থিঙ্ক বোঝা গেছে। কী করলাম যে আসল আমরা পি ধরে নিলাম, সুদ তাহলে PTR/100। আর আমাদের বলেছে কি যে সুদের হার এবং সময় দুটোই সমান, তাহলে I ইকুয়াল টু PR²/100। তাহলে P ইন্টু 9/16, আসলের 9/16 অংশ সমান যেটা সুদ হবে আমাদের, পেয়ে গেলাম। তাহলে এই দুটো তুলনা করে আমাদের আর এর মান এখানে চলে আসবে। এখানে এটার বর্গমূল করলাম, যে এটা এলো। আই থিঙ্ক ক্লিয়ার আছে। তো নেক্সট অঙ্কে মুভ করা যাক। আর 46 দাগে একটা জিআই দিয়েছে, সেটা আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে। যদি না হয় কমেন্টে জানাবে। কি বলেছে? স্পিরিটের সাথে কি অনুপাতে জল মিশিয়ে বিক্রি করলে 20% লাভ হবে, তাই তো? তারপর 48 নম্বর বলছি, স্পিরিটের সাথে কি অনুপাতে জল মিশিয়ে বিক্রি করলে 20% আমাদের লাভ হবে। আমাদের লাভ হচ্ছে কত? 20%। তাহলে মানে 100 টাকায় কিনছি, 100 টাকায় বিক্রি করছি, লাভ আসছে আমাদের 20%। তাহলে এই পার্সেন্টেজটাই আমরা মিক্স করছি, তাহলে পার্সেন্টেজটা কত হবে? যেহেতু আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম রাখছি, তাহলে পার্সেন্টেজে আমাদের অংশটা চলে আসবে 20/100। হ্যাঁ, তাহলে কত আসছে? 20, 20 একে 20, 5, 20, 100, 1:5। এইটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? কারণ যেহেতু আমরা ক্রয় মূল্য সেম রাখছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম থাকছে, আর আমরা 20% লাভ বের করছি, তাহলে সেটা সেক্ষেত্রে সেম থাকবে। আই থিঙ্ক বোঝা গেছে। আই থিঙ্ক বোঝা গেছে। 48, তাই তো? 48। তারপরের অঙ্ক কি বলছে? 49, x ইকুয়াল টু a cos a, y ইকুয়াল টু b sin a। তাহলে x² / a² + y² / b² সমান কত? এটা অনেকটা ইজি অঙ্ক। আই থিঙ্ক তোমরা পারবে, চেষ্টা করো। তো এটা মিটিয়ে দিই। কি বলছে? x ইকুয়াল টু a cos a এবং y ইকুয়াল টু b sin a। তাহলে x/a সমান cos a, y/b সমান sin a। আমাদের রাশি কি দিয়েছে? যে x² / a² প্লাস y² / b² সমান কত? x/a সমান কি? cos a, তাহলে cos² a হয়ে গেল, cos² a প্লাস y/b সমান sin a, তাহলে sin² a হয়ে গেল। cos² a sin² a এই দুটো যোগ থাকলে কি হয় আমরা জানি, যে sin² a প্লাস cos² a ইকুয়াল টু 1। এটা তো আমরা জানি। তাহলে এটার অ্যান্সার চলে আসবে কি? অপশন এ। অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। আই থিঙ্ক বোঝা গেছে। কিছুই না, x ইকুয়াল টু a cos a ছিল, y ইকুয়াল টু b sin a ছিল, x/a করলাম, তাহলে cos a, y/b সমান sin a, x² / a², y² / b², তাহলে cos² প্লাস sin² ইকুয়াল টু 1। এটুকু আমরা জানি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 1। আই থিঙ্ক বোঝা গেছে। এইটা মিটিয়ে দিই।
তারপর 50 থেকে কি বলছে মান নির্ণয় করো। 1 প্লাস সাইন বি বাই cos b প্লাস cos b বাই 1 প্লাস সাইন b। তাহলে কি চলে আসবে, নিচে চলে আসছে আমাদের cos b ইন্টু 1 প্লাস সাইন b, আর ওপরে চলে আসবে 1 প্লাস সাইন b তার হোল স্কোয়ার, কারণ এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে এইদিকে প্লাস cos স্কোয়ার b। তাহলে কি চলে আসছে 1 স্কোয়ার প্লাস 2 সাইন b, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab 1 গুণ করলে তো সেম থাকবে প্লাস b স্কোয়ার মানে সাইন স্কোয়ার b, আর এদিকে থাকছে কি cos স্কোয়ার b, আর নিচে cos b ইন্টু 1 প্লাস সাইন b। এটুকু আই থিঙ্ক ক্লিয়ার আছে। এটাকে নিচেরটা লসাগু করলাম, তারপরে সাধারণ যোগ বিয়োগ যা করি সেটাই, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললাম এটা, আর এটা cos স্কোয়ার b ছিল এটা চলে এলো। তাহলে নিচে চলে আসছে কি একের স্কোয়ার 1 প্লাস 2 সাইন বি, আর এদিকে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার বি সমান কি 1, তাই তো? তাহলে 1 বসিয়ে দিলাম, আর নিচে যেটা ছিল সেটাই ছেড়ে গেল, cos b প্লাস 1 প্লাস সাইন বি। তাহলে আমরা কি করতে পারি, 1 প্লাস 1 সমান 2 প্লাস 2 সাইন বি বাই cos b ইন্টু 1 প্লাস সাইন বি, তাই তো? তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, 2 কমন নিলে কি হয়ে যাবে 1 প্লাস সাইন বি বাই cos b ইন্টু 1 প্লাস সাইন বি। তাহলে 1 প্লাস সাইন বি 1 প্লাস সাইন বি কেটে যাবে, তাহলে থাকছে কি 2 বাই cos b। আমাদের অ্যান্সার কি দিয়েছে, cos b বাই 2, 2 cos b, 2 sec b। আচ্ছা, cos এর উল্টো কি হয়ে যাবে, তাহলে 2 sec b, অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি অ্যান্সার। আই থিঙ্ক বোঝা গেছে। আরেকবার বলে দিই, নর্মাল লসও করলাম, তারপর যোগ বিয়োগ যা করে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তারপর cos b চলে গেল, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এদিকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সূত্র যেটা পরে 1 সেটা বসে গেল, আর এইটা সাধারণভাবে বসে গেল 1 প্লাস 2 সাইন বি। এবার এইখান থেকে এখানে যখন এলাম 1 প্লাস 1 সমান 2 প্লাস 2 সাইন বি, আর নিচে cos b চলে গেল, তাহলে 1 প্লাস সাইন বি বাই, এবার নিচে এটা চলে গেলো 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস সাইন বি থাকলো, এবার নিচে থাকছে cos b ইন্টু 1 প্লাস সাইন বি, তাহলে ওপরে 1 প্লাস সাইন বি আর নিচে 1 প্লাস সাইন বি কেটে যাচ্ছে দুটো, আর তোমার 2 বাই cos b থাকছে, তাহলে cos এর উল্টো কি হয়ে যায় sec, cos যখন নিচে থাকে সেটা উপরে গেলে sec হয়ে যাবে, তাহলে 2 sec b আমাদের অ্যান্সার হবে। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। নেক্সট অঙ্ক কি বলছে 54, দুটি সংখ্যার গুণফল 75/121 হলে তাদের মধ্যে একটি অপরটি 3 গুণ। দুটি সংখ্যার গুণফল একটা দিয়ে দিয়েছে, তাদের মধ্যে একটা অপরটার 3 গুণ। তাহলে এটা মিটিয়ে দিই, আই থিঙ্ক ক্লিয়ার আছে। ধরি সংখ্যা দুটি কি, একটা x একটা 3x ধরে নিলাম, একটা অপরটা 3 গুণ, তাহলে একটা যদি x হয় তাহলে একটা 3x। আই থিঙ্ক বোঝা গেছে। এবার কি বলেছে সংখ্যা দুটার গুণফল, তাহলে x ইন্টু
3x সমান কত দিয়েছে 75/121 75/121 তাহলে কত আসছে 3x স্কোয়ার 3 ইন্টু এক্সের সাথে এক্স ইনগুলো এক্স স্কোয়ার বাই এদিকে চলে আসছে 75/121 তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার সমান 75/3 এদিকে গুণ হয়েছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে 3 গুণিত 121 3 25 75 তাই তো 3 25 25 দিয়ে কেটে গেলাম তাহলে এইটা সমান কি 5 স্কোয়ার 25 আর নিচে 11 স্কোয়ার তাহলে 5/11 তার স্কোয়ার তাই তো তাহলে এক্স সমান কি হয়ে যাবে 5/11 ঠিক তো এক্স সমান 5/11 তাহলে 3x সমান কি হবে অতএব 3x সমান 3 ইন্টু 5/11 সমান 3 5 15/11 তাই তো তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি 15/11, 5/11 অপশন দিয়েও চেক করতে পারো যে নিচে অপশানে কোনোটাতেই একটা অপরটা 3 গুণ নেই এটা যদি ক্রস চেক করতে পারো তাহলে সময়ের অনেকটা সাশ্রয় হবে যদি সেরকম অপশান থাকে এবার যদি অপশান না থাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে ধারাবাহিকতা করি আর যদি থাকে যে অপশান এখানে যেরকম আছে একটা 5/5 3 গুণ 15 নিচেরটা তো কোনো ভ্যালু নেই ধরতে গেলে সেই ক্ষেত্রে তো আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে সো এটা মিটিয়ে দিই পঞ্চান্ন দাগেরটা কি বলেছে কোনো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে 64/125কে গুণ করলে গুণফলে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে একটা সংখ্যা 64/125 এটাকে কত দিয়ে গুণ করলে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এর বর্গমূল করা যাবে 64 সমান কি 8 ইন্টু 8 125 সমান 5 ইন্টু 5 ইন্টু 5 তাই তো তাহলে ওপরে 8 স্কোয়ার হচ্ছে নিচে 5 স্কোয়ার ইন্টু 5 হচ্ছে তাহলে ওপরে একটা এক্সট্রা 5 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে নিচের 5টা কেটে যাবে তাই তো ওপরে এক্সট্রা 5 দিয়ে যদি গুণ করা যায় তাহলে নিচের 5টা কিন্তু কেটে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5 দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে 8 8 64 আর 5 5 25 এক্সট্রা একটা 5 থাকছে তাহলে 5 দিয়ে গুণ করলে নিচের 5টা কেটে যাচ্ছে ঠিক তো তাহলে 5 স্কোয়ার 8 স্কোয়ার যেটা একটা বর্গমূল পেয়ে যাবো আমরা আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে এটা মিটিয়ে দিই তাহলে কি বলেছে 69 না 60 15 ইন্টু 12 মিটার একটি ঘরের মেঝে বাঁধাতে 5 ইন্টু 2 ডেসিমিটারের টালি কটা প্রয়োজন 15 গুণিত 12 বর্গ মিটার দিয়েছে তাই তো তাহলে ডেসিমিটারে আমাদের চেঞ্জ করে নিতে হবে তাহলে 150 ইন্টু 120 বর্গ ডেসিমিটার 1 মিটার সমান কি 10 ডেসিমিটার ঠিক কি না 1 মিটার সমান 10 ডেসিমিটার তাহলে 15কে 10 দিয়ে গুণ করবো 12কে 10 দিয়ে গুণ করবো তাহলে কত হবে 15 4 15 60 3 6 18 মানে 180 দুটো শূন্য মানে 18,000
বর্গ ডেসিমি। এটা হয়ে গেল কি আমাদের মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল। এবার টালির ক্ষেত্রফল কত? একটা টালির ক্ষেত্রফল সমান 5 × 2 মানে 5 গুণিত 2 ডেসিমিটার মানে 10 বর্গ ডেসিমিটার। তাহলে মোট টালি লাগবে কত? মোট টালি প্রয়োজন হচ্ছে 18,000 বাই 10। তাহলে একটা শূন্য চলে গেল, তাহলে অ্যান্সার কত হবে? 1800 অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। আমরা মেঝের ক্ষেত্রফল বের করে নিলাম, একটা টালির ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে মোট কত টালি লাগবে? মেঝেকে টালি দিয়ে যদি ভাগ করি সেটাই আমরা পেয়ে যাব। আই থিঙ্ক ক্লিয়ার আছে। সো এটা মিটিয়ে দিই। পরবর্তী অঙ্ক কি বলছে? 61 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা কত নির্ণয় করতে বলেছে। অতিরিক্ত সোজা অঙ্ক। 61 দৈর্ঘ্য কত? 15 মিটার 5 ডেসিমিটার সমান 15.5 মিটার। ঠিক তো? ডেসিমিটার 10 দিয়ে ভাগ করে দিলে এইদিকে চলে আসবে, 0.5 হয়ে যাবে। আর প্রস্থ দিয়েছে কত? 8 মিটার 7 ডেসিমিটার, তাহলে 8.7 মিটার। তাহলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত হচ্ছে? 15.5 প্লাস প্রস্থ 8.7, তাহলে 2 ইন্টু 5, 5 সাথে 12, 12 2 হাতে 1, 8, 23 আর 24, তাই তো? 24 দুগুণ 48.4 মিটার। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 48.4 মিটার। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। কি করলাম এখানে? আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। ইউনিটটাকে যদি আমরা না দেখি তাহলে কিন্তু অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে। এবার পয়েন্টটা কোথায় বসবে? এর আগের অঙ্কতে যেরকম দেখালাম যে 1 মিটার সমান 10 ডেসিমিটার, সেটাই এখানে 10 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। যেহেতু আমরা ডেসিমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে 0.5 হয়ে যাচ্ছে, এটা 0.7 হয়ে যাচ্ছে, তাহলে 8.7, এটা 15। তাহলে পরিসীমা কী হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2। তাহলে বাকিটা তোমরা আই থিঙ্ক পেরে নেবে। সো এটা মিটিয়ে দিই। এরপরে চলে যাচ্ছি একেবারে 67তে। 15 মিটার লম্বা, 12 মিটার চওড়া এবং 10 মিটার উচ্চতা একটি ঘরের 4 দেওয়ালকে 3 মিটার চওড়া কাগজ দিয়ে রাখতে কত খরচ হবে? প্রতি মিটার কাগজের মূল্য দিয়ে দিয়েছে কত? 25 পয়সা। তো আমাদের দিয়েছে কি ঘরটা? দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 15 মিটার,
প্রস্থ দিয়ে দিয়েছে কত 12 মিটার, উচ্চতা সমান দিয়ে দিয়েছে 10 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কত হবে? পরিসীমার উচ্চতা, তাই না? পরিসীমার উচ্চতা না তুললেও হবে, যাই হোক যেহেতু আমাদের দুটো দেওয়াল থাকছে 15 যোগ 12, এটাকে সোজা একটা দেওয়াল ধরে নিলাম, তাই তো? সোজা দেওয়াল ধরে নিলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, ঘুরে ফিরে ওই পরিসীমায় আসছে, যাই হোক। তো এটার সাথে উচ্চতা আমাদের গুণ করতে হবে, কত উচ্চতা কত দিয়েছে 10 মিটার। তাহলে টোটাল আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব 2 ইন্টু 15 আর 12 কত 27 ইন্টু 10, 27 দুগুণে 54, 54 ইন্টু 10 মানে 540। 540 বর্গমিটার হয়ে যাচ্ছে আমাদের দেওয়ালের ক্ষেত্রফল, তাই তো? এবার আমাদের চেয়েছে কি, কাগজটা দিয়ে দিয়েছে 3 মিটার চওড়া, তাহলে কতটা লম্বা হবে? এই ক্ষেত্রফলটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কাগজটি লম্বা হবে কতটা, 540 বাই 3 সমান 180, 3 8 54, ঠিক তো? 180 মিটার। 180 মিটার। এবার প্রতি মিটারে খরচ কত? 25 পয়সা। প্রতি মিটারে খরচ হচ্ছে 25 পয়সা। অতএব 180 মিটারে খরচ কত? 180 ইন্টু 25 কত হবে? 25কে 18 দিয়ে গুণ করলে কত হবে? 4 25 100 200, এদিকে 25 মানে 4 5 0, 450 টাকা নাকি? পাঁচশো চল্লিশ 180 25 4 25 100 200, আচ্ছা 400। তাহলে এটা চলে আসছে কত? 450, তার সাথে একটা 0 পয়সা। 100 পয়সা সমান 1 টাকা, তাই তো? এটা আই থিঙ্ক সবার জানা আছে, না জানার কথা নয়। 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 4500 পয়সা সমান কত হবে? 45 টাকা। 45 টাকা যদি হয় তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কত? অপশন ডি, 45 টাকা অ্যান্সার। আই থিঙ্ক এটা বোঝা গেছে কি করলাম। প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, এবার আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুটো পাশাপাশি দেওয়ালকে একসাথে করে নিলাম, তাহলে আমাদের দৈর্ঘ্যটা টোটাল হয়ে গেল। আর যেহেতু দুটো হচ্ছে, একটা এই পাশ একটা ওই পাশ, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 15 + 12 27, 27 দিয়ে 54, আর এদিকে 10 দিয়ে 540, 540 হচ্ছে টোটালটা ক্ষেত্রফল। তাহলে আমাদের কাগজের চওড়া দিয়ে দিয়েছে কত? 3 মিটার। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের টোটাল কাগজটা লম্বা কতটা হবে পেয়ে যাবে। তাহলে 180 মিটার আমাদের আসছে, আর 540 বাই 3 করলে তাহলে প্রতি মিটারের খরচ যদি 25 পয়সা হয়, তাহলে 180 মিটারের খরচ 180 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে 180 ইন্টু 25 যদি করি তাহলে আমাদের কত আসছে? 4500 পয়সা। 4500 পয়সা সমান কত? 45 টাকা। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা মিটিয়ে দিই।
তারপরে কি বলেছে, ঘড়িতে 6 ঘন্টা 20 মিনিট বাজলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, বলছি 60h minus 11m by 2 equal to theta, মানে ঘড়ির কাঁটার মধ্যে কোণ সমান কি 60 দিয়ে দিয়েছি, বাচ্চা কটা 6টা, মিনিট কত 11 × 20 বাই 2, তাহলে 6 6 36 মানে 360 মাইনাস 11 দুগুণা 22 মানে 220 বাই 2, তাহলে কত হচ্ছে 60 মানে 40 140 নাকি 140 বাই 2 সমান 70 ডিগ্রি। তাহলে আমাদের অপশানে কিন্তু 70 ডিগ্রি নেই। তাহলে আমাদের কি করতে হবে, 360 থেকে 70 ডিগ্রি মান বাদ দিয়ে দেবো, তাই তো। একটা কোণ যদি এইভাবে 70 ডিগ্রি হয় তাহলে এইভাবে যতটা হবে 360 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো, আই থিঙ্ক, ঠিক কিনা। একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে একটা হচ্ছে 70 ডিগ্রি। যদি আমাদের এই 70 ডিগ্রিটা না দেয় তাহলে আমাদের এই দিক থেকে গুণ করতে হবে, তাই না। তাহলে সেটা করার জন্য আমাদের 360 থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 7 - 16 মানে 290। অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা বোঝা গেছে, ক্লিয়ার সবার কাছে। এটা মিটিয়ে দিই তাহলে। তারপর 73 অঙ্কটা কি বলেছে, ভাগ মানে ভাগ আর বিয়োগ মানে যোগ, গুণ মানে বিয়োগ, যোগ মানে গুণ। এটা সাইন চেঞ্জ করলে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং বাচ্চাদের মতো সরল, এটা আমি আর করাচ্ছি না। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, 75 একটি সামান্য ভগ্নাংশকে সেই সামান্য ভগ্নাংশ দিয়ে গুণ করলে কত হবে 841 বাই 20 25, তাই তো 2025 মানে আমাদের নেক্সট সাল যেটা আসছে 2025, 841 বাই 2025। এটার বর্গমূল বের করলেই আমরা পেয়ে যাবো। মানে বলেছি যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা এটা আসবে, তাহলে এটার বর্গমূল পেলেই হয়ে গেল। 9 এর শেষে 1 আছে মানে কি 9 দিয়ে হবে, 9 9 81, কারণ আদার্স কোনো বর্গ শেষে 1 আসে না। 9 এর স্কোয়ার কত 81, 19 এর স্কোয়ার কত 19 এর স্কোয়ার কত হবে 19 360, তাই তো। 20 এর স্কোয়ার 400, ওটা থেকে একটু মাইনাস প্লাস। এবার তাহলে এটাও কাছাকাছি যাচ্ছে না, 29 এর স্কোয়ার কত হবে 29 এর স্কোয়ার সমান 9 9 81, 2 2 4, 9 2 18, 36, তাহলে কত হচ্ছে 1 8 6 14, 4 3 7 8, 8 41, তাহলে এটা 29 এর স্কোয়ার চলে আসছে। এবার 20 25 এর বর্গমূল কত হবে, 25 আছে মানে শেষে 5 থাকবে। এবার 3 দিয়ে দেখি, তাই তো। এটার বর্গমূল কত হবে 3 4 12 ইন্টু 25, 45 4 5 20, 25 মানে 25 এটা, তাহলে এটা আমাদের চলে আসছে 45, ঠিক না। তাহলে এটার বর্গমূল কত হবে 29 বাই 45, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর 29 বাই 45 ইন্টু 29 বাই 45 সমান 841। তাহলে এইটা আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে অপশন কি হয়ে যাবে, আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ 29 বাই 45 অ্যান্সার। আই থিঙ্ক এটা বোঝা গেছে কি করলাম। 841 এর বর্গমূল বের করলাম আর 2025 এর বর্গমূল বের করলাম। বর্গমূলের সূত্রগুলো আই থিঙ্ক তোমরা জানো। 29 যদি থাকে ধরো
একটা এ একটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র সেটা দিয়েই মানে আমরা বর্গটা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যাক প্রসেসে গেলাম আর কি। সো আই থিঙ্ক এটা বোঝা গেছে, এটা মিটিয়ে দিই। তারপর কি বলেছে 3x = 2 = 4z, তাহলে x = y = z এর মান কত, তাই তো? 3x = 4y, না 2y, 2y = কত, 4z, 3x = 2y = 4z। এটা সমান আমরা কি ধরে নিতে পারি, k, তাই তো? তাহলে x = k/3, y = k/2 আর z = k/4। তাহলে x is to y is to z = কত হবে, k/3 is to k/2 is to k/4, k উড়ে যাবে, তাহলে 1/3 1/2 is to 1/4। এটাকে আমাদের সরল ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে এটা লসও কত হবে, 3 to 4, তাহলে কত হয়, 3 3 2 4 1 2 1 2 2 4 3 12, তাই তো? 1/3 into 12 is to 1/2 into 12 is to 1/4 into 12, তাহলে কত হচ্ছে, 3 4 12, 6 2 12, এদিকে 4 3 12, তাহলে 4:6:3 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক কিনা? এটা বোঝা গেছে তো? আমরা 3x + 2y + 4z = k ধরে নিলাম। তাহলে x এর মান k/3, y = k/2, z = k/4। তাহলে x is to y is to z আমরা পেয়ে যাবো k/3, k/2, k/4। তাহলে k চলে যাবে, তাহলে এটা চলে আসবে। এবার এটার আমরা লসাগু যদি করি তাহলে আমাদের কত আসছে, 12, তাই তো? লসাগু এসছে 12। এবার এটাকে আমরা এখানে গুণ করবো প্রতিটাকে, তাহলে আমাদের চলে আসবে 4:6:3। এটা হয়ে যাবে আমাদের আনসার। অপশন কে দিয়েছে, অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 80 দাগের অঙ্ক কি বলেছে, 16 + 4 ভাগ 2 - 21 × 7 = 21। কোন দুটির চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে? তো এটা মিটিয়ে দিই। ষোলো + 4 ভাজিত 2 - 21 গুণিত 7, এটা সমান আমাদের 21 করতে হবে। 21 সাথে যদি গুণ করি কত হয়, 141, না 140 থেকে বেশি হবে আই থিঙ্ক। আর এইদিকে তোমার যদি ভাগ করা যায় তাহলে কোনো মতেই এটা আসছে না। এটাকে রিভার্স করে দেখি, উল্টে দেখি, 16 + 4 গুণিত 2 - 21 ভাজিত কত, 7, তাহলে কত হচ্ছে, 16 4 2 8, 16 8, আর এটাও ভাগ করলে 3 7 21, কত হচ্ছে, 16 24 তাহলে 21। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এই দুটাকে রিভার্স করতে হবে, তাই তো? গুণ এবং ভাগ, তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের কি, ডি, অপশন ডি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। গুণটাকে ভাগ করতে হবে, ভাগটাকে গুণ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব।
আই থিঙ্ক মাথায় গেছে। তারপর কি বলছে, একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার। 84। বাগানটির দৈর্ঘ্য কত? 30 মিটার। প্রস্থ 2 মিটার, তাই 20 মিটার। প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। বাগানটির বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল কত? ঠিক কিনা? বাগানটির বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বাগানটির ক্ষেত্রফল ধরুন। বাগানটির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত? 30 × 20 বর্গ মিটার, তাহলে 3 × 60, 600 বর্গ মিটার, তাই তো? 600 বর্গ মিটার। এবার কি বলেছে? বাগানের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। একটা যদি বাগান হয়, বাইরের চারদিকে যদি রাস্তা থাকে, তাহলে চারিদিকে রাস্তাটা থাকবে, তাই তো? এদিকে 3, এইদিকে 3, এদিকেও 3, এইদিকেও 3, ঠিক কিনা? তাহলে 30 যোগ এদিকে 3, এইদিকে 3 যদি হয়, তাহলে কত হবে? 6, তাহলে 36, আর এদিকে 20 প্লাস 6 মানে 26। তাহলে ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রে? রাস্তা সহ ক্ষেত্রফল সমান কত? 36 গুণিত 26 বর্গ মিটার। 36কে 26 দিয়ে গুণ করলে কত হয়? 6 6 36, হাতে থাকে 3, 3 6 18, 3 21, 36 দিয়ে 72, তাহলে কত হয়? 6 3 7 2 9, 936 বর্গ মিটার। 936 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 936, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 600। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা পেয়ে যাবো, তাই না? কত হবে? 336 বর্গ মিটার। অপশন এ। অপশন এ 336 বর্গ মিটার। সো আই থিঙ্ক এখানে আমাদের অঙ্কের শেষ। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই জানাবে কমেন্টে। আর এখানে আমাদের এইখানেই সেট 2 শেষ হচ্ছে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।